হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিজি ম্যাথ একাডেমি। আজকে তোমাদের ক্লাস 10-এর 2024 সালের যে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষার এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে দেখাবো। এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমাদের বায়োগ্যাসের মূল উপাদান হলো, এটা CH4 হবে অপশান এ, কারণ মিথেন হচ্ছে আমাদের বায়োগ্যাসে 50 থেকে 60% থাকে। এর পরবর্তীতে তোমার সেকেন্ড কোশ্চেনে আমরা আসছি, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটার অপশান হবে অপশান সি হবে, কারণ আমরা সবাই জানি যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে, তাই অপশান সি। এরপর থার্ড কোশ্চেনে আমরা আসি, এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা। তো আমাদের যেটা জানা সেটা হচ্ছে এসটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসের আয়তন বা মোল সংখ্যা সর্বদা অ্যাভোগাড্রো সংখ্যক হয়, যেটাকে আমরা 1 মোল হিসেবে জানি। এবার ওটাই ঐকিক নিয়মে যদি আমরা করি, 1 লিটারের জন্য হয় 1/22.4 এবং 44.8 লিটারের জন্য সেটা গিয়ে দাঁড়ায় 2 মোল। তাই এখানের মোল সংখ্যাটা হচ্ছে আমাদের 2। ফোর্থ কোশ্চেন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় আমাদের 1, এটা আমাদের নির্ণীত অলরেডি। ফিফথ কোশ্চেনে আমরা আসি। ফিফথ কোশ্চেন হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যর সম্পর্ক প্রকাশকারী সমীকরণ আমাদের সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু a+b/λ², যেখানে মিউটা হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক এবং ল্যামডাটা হচ্ছে আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এর পরবর্তীতে আমরা ছ নম্বর কোশ্চেনে আসছি, সেটা হচ্ছে বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় কার ক্ষেত্রে, যেটা আমাদের উত্তর হবে অপশান বি, উত্তর লেন্সের ক্ষেত্রে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি উত্তর লেন্সের ক্ষেত্রে একটা বস্তুকে যদি রাখা হয় ফোকাসের আগে, তাহলে সেখানে আমাদের একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হচ্ছে। পরবর্তীতে 7 নম্বর কোশ্চেনে আমরা আসছি, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবার ওই অবস্থায় তারটিকে টেনে তার দৈর্ঘ্যকে বৃদ্ধি করা হয়েছে, তাহলে তড়িৎ প্রবাহের কী পরিবর্তন হবে? আমরা নিচের সমীকরণগুলো দেখতে পাচ্ছি। আমরা জানি আমাদের এটা হচ্ছে v=IR সমীকরণ থেকে আমরা I=v/r পাই, এবং এই সমীকরণ থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এই রোধের সাথে প্রবাহ মাত্রার সম্পর্ক, এবং পরবর্তী সম্পর্ক থেকে আমরা জানতে পারি রোধের সাথে তোমার তারের যে দৈর্ঘ্য তার সম্পর্ক, যেখানে সেকেন্ড ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় টেনে, তাহলে আমাদের রোধ বৃদ্ধি পাবে, যেহেতু এরা হচ্ছে সরল সম্পর্কে রয়েছে। এবার রোধ যদি ওই তারের বৃদ্ধি পায়, তাহলে আমাদের প্রবাহ মাত্রা যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা হয়ে কী হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। অপশান তাহলে কোন হবে? অপশান বি হবে উত্তর। এরপরে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে এখান থেকে আমরা বোঝা যাচ্ছে যে আমাদের প্রবাহ মাত্রা আইয়ের মান 5 এম্পিয়ার। এবার এই পরিবাহীর মধ্য দিয়ে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছে? 30 সেকেন্ড, t=30 সেকেন্ড। তাহলে আমরা সম্পর্ক জানি I=q/t। তো আমাদের এখান থেকে প্রবাহিত মোট আধান জানতে চেয়েছে, তাহলে q = I × t। এবার এই দুটোকে মান বসিয়ে গুণ করলেই আমরা পাই 150 কুলম্ব। তাহলে এখানে অপশান বি হচ্ছে উত্তর। তারপর 9 কোশ্চেন, এটা হচ্ছে এ একটা মৌল আছে, এখান থেকে কটি আলফা এবং কটি বিটা নির্গত হবে। এখানে যেটা বোঝার দরকার আছে, আমরা জানি আলফা সমান হচ্ছে একটা হিলিয়াম কণা এবং বিটা সমান আমরা জানি একটা ইলেকট্রন কণা। এবার এটা দেখেই আমরা বুঝতে পারছি যে বিটা কণা নির্গত হওয়ার জন্য আমাদের ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, শূন্য পরিবর্তন, কিন্তু আলফার জন্য আমাদের ভর সংখ্যার পরিবর্তন হয়, মানে যেহেতু একটা আলফা বেরিয়ে গেলে আমাদের 4 একক ভর ডিক্রিজ হয়ে যায়। তাহলে এখান থেকে ভর সংখ্যার তাহলে এই
ইকুয়েশানে পরিবর্তনে যা চেঞ্জ হয়েছে টোটালটাই কার জন্য চেঞ্জ হয়ে থাকবে, তাহলে আলফা কণার জন্য। তাহলে আমাদের ভর সংখ্যার পরিবর্তনটা একটু লক্ষ্য করি। 222 থেকে 210 বিয়োগ করলে আমরা পাই 12। এবার আমরা জানি একটা আলফা কণার জন্য কত একক ভর পরিবর্তন হয়, 4 একক। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাচ্ছি, 3। তাই এখান থেকে আমরা যদি 3টে আলফা কণা বের করে নিই, সেটা গিয়ে আমাদের কি দাঁড়ায়, এখানে আরেকবার আমরা দেখছি, A 86 222, এখান থেকে 3 আলফার জায়গায় আমরা লিখব হিলিয়াম কণাকে। তাহলে এবার যেটা আমাদের হচ্ছে সেটা এ স্টার ধরলাম, আর একটা মৌল তৈরি হলো। তাহলে 86 থেকে আমার পরমাণু ক্রমাঙ্ক কত ডিক্রিজ করবে, 3 × 2 মানে 6 ডিক্রিজ করবে। তাহলে নিচে কি থাকলো, 80। এবার ওপরে আমাদের ভর সংখ্যা কত ডিক্রিজ করবে, 4 × 3 12 ডিক্রিজ করবে। তাহলে 222 থেকে 12 ডিক্রিজ করলে আমাদের 210 পড়ে থাকছে। তাহলে এটাই সেটা। এরপরে আমাদের এটা তো আমাদের আলফার জন্য কি পরিবর্তন হলো আমরা দেখলাম। এরপর এটাই থেকে আমাদের কটা বিটা বেরোলে এবার 84 পাবো। আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, একটা বিটা কণার জন্য যদি আমরা একটা বিটা কণা বের করি তাহলে এই -1-এর জন্য এটা +1 একক পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা দেখি যে এই 80 থেকে 84 হতে কত একক বৃদ্ধি পেয়েছে, 4 একক বেড়েছে। মানে 84 - 80 তাহলে কত, 4 একক বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 4 একক যে বৃদ্ধি পেয়েছে এটা তাহলে 4টা বিটাই বেরিয়েছে। তাহলে যার কারণে 4 বিটা যদি বেরিয়ে যায়, আমরা তো জানি ভর সংখ্যার কোনো পরিবর্তনই হয় না, তাহলে ওপরটা 210 থাকলো আর 4টা বিটা বেরিয়ে যাওয়ার জন্য এখানে 4 একক আমাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে, +1 করে বাড়ছে একটা বিটার জন্য। তাই আমাদের এখানে অপশান তাহলে কি হবে, 3 আলফা নির্গত হয়েছে এবং 4 বিটা নির্গত হয়েছে। তাহলে অপশান বি। পরবর্তীতে আমাদের আসছি 10th নম্বর কোশ্চেনে। সেখানে কি বলা আছে, মৌলগুলোকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজানোর কথা বলা আছে। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন যদি ভালোভাবে লক্ষ্য করি এদেরকে আমরা সেকেন্ড পর্যায়ে পাবো, পর্যায় সারণীর সেকেন্ড পর্যায়ে পাবো। এবার আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে তড়িৎ ধনাত্মকতাটা কি হবে, কমবে। তাহলে তড়িৎ ধনাত্মকতা যেহেতু কমবে তাহলে উল্টো করে ওই জন্য এখানে আমাদের যখন বাম থেকে ডান দিকে যাই তড়িৎ ঋণাত্মকতাটা বৃদ্ধি পায়, মানে এদিকে হতো তখন প্রত্যেকটা। যেহেতু আমাদের ধনাত্মকতা জানতে চেয়েছে তাই আমাদের অ্যারোগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে, অপশান বি। 11 নম্বর কোশ্চেন, NaCl যৌগে Na এবং Cl এর ইলেকট্রন বিন্যাস। এটা খুবই সোজা, তোমরা জানো সবাই যে সোডিয়ামের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক সর্বদা 11 হয় আর ক্লোরিনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 17 হয়। তাহলে এর ক্ষেত্রে যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 11, আমরা জানি তোমার হচ্ছে K, L, M, N এইভাবে আমাদের কক্ষকগুলো থাকে। তো K-তে আমাদের সর্বাধিক 2টো ইলেকট্রন প্রবেশ করতে পারে, L-এ সর্বাধিক 2n² সূত্র থেকে। L কক্ষে সর্বদা কতটা থাকতে পারে, তাহলে n = 2 এর জন্য 8টা। M-এ এভাবে আমাদের বাড়তে থাকে, n-এর জন্য 3 হয়ে গেলে কি হবে, 18। কিন্তু আমাদের এত দূর আর লাগবে না, এখানে আমাদের তাহলে K-তে 2টো চলে গেছে, L-এ 8টা, তাহলে আরেকটা আছে এখানে যেটা M কক্ষকে গেছে, তাহলে এটা হচ্ছে 281। একইভাবে এখানেও আমাদের K কক্ষকে 2টো গেছে, L কক্ষকে 8টা এবং বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে M কক্ষে 7টা চলে গেছে। তাহলে 287-এ ভেঙে নিয়েছি। তাহলে এখানে কোনটা উত্তর হচ্ছে আমাদের, অপশান সি। তারপর এখানে 12 নম্বর কোশ্চেনে এখানে তোমাদের টোটাল ব্যাপারে এখানে যে 3টে বাকি A, B এবং C, ডির মধ্যে A, B, D এগুলো আমরা 3টেই তড়িৎ বিশ্লেষণে লক্ষ্য করতে পারি। তাহলে এখানে যেটা লক্ষ্য করতে হবে কোনটা সঠিক নয় জানতে চেয়েছে, তাহলে কোনটা নয় সঠিক, অপশান সি। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে না, এই যে উক্তিটা দেওয়া আছে এটাই আমাদের ভুল।
যে গ্যাসটি নেসলার বিকারককে ব্যবহার করা হয় বা ব্যবহার করে শনাক্ত করা হয় তার নাম কি? সেটা হচ্ছে অপশান ডি, NH3 বা অ্যামোনিয়া গ্যাস। 14 নম্বর কোশ্চেনে তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি কোনটি? এটা হবে আমাদের অপশান সি, আয়রন। তারপর আসছি লাস্ট কোশ্চেন আমাদের MCQগুলোর। কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয়? আমরা জানি ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH-Cl3, এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম, এটাই ক্লোরোফর্ম, আমাদের ক্লোরোফর্মের সংকেত। তো কোনটায় উৎপন্ন হয় বলেছে, সংকেত জানতে চাইনি, ওই জন্য এখানে আমার উত্তর হবে অপশান সি। কীভাবে আসছে আমরা দেখি। CH2Cl2 এখানের সাথে যখন Cl2-র বিক্রিয়া হয় ইউভি রের উপস্থিতিতে, তখন আমাদের উৎপন্ন হয় CH-Cl3 প্লাস হচ্ছে যেটা উৎপন্ন হয় আমাদের সেটা হচ্ছে HCl। ঠিক আছে, তো এই বিক্রিয়াতেই আমরা CH-Cl3 উৎপন্ন করতে পারলাম। এটাই তো জানতে চেয়েছে আমাদের কাছে যে কোন রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরোফর্ম উৎপন্ন হয়। তাহলে এই হলো আমাদের 15টা MCQ কমপ্লিট হলো। তোমরা দেখে নিও।